হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। পূর্বের এপিসোডে দেখেছিলাম ডেমনিক গড জেডি বেবি ড্রাগনকে মেরে এখান থেকে চলে যায়। চেন্নান ডেমনিক গড জেডি পাওয়ার দেখে পুরোই তো অবাক, তবুও তাকে তো যেতেই হবে হেভিলেন ডিফল্ট। শিক্ষকগণ তার একা যাওয়াকে ঠিক মনে করছিল না, তাই তাকে একটি স্কোয়াড বানিয়ে দিল। সেই স্কোয়াডের ভিতর ছিল চেন্নান, এলএস, লিংউন, লিসা, থন, কেরালা, কিয়াংলং, ম্যাঙ্গার এবং চুল বিশিষ্ট মং। তারা যখন হেভিলেন ডিফল্ট জোনের ভিতর প্রবেশ করলো তখন তাদের কিছুটা বিপদের আশঙ্কা হলো, তাই তারা তাদের ভিতর দুইটি গ্রুপ ভাগ করে নিল। প্রথম গ্রুপে ছিল চেন্নান এবং ম্যাঙ্গার, আর বাকি লোকগুলো ছিল দ্বিতীয় গ্রুপে। যখন চেন্নান ও ম্যাঙ্গার সামনের দিকে এগুচ্ছিল তখন ভাঙ্গা একটি কবর দেখতে পায়, যে কবরটি দেখে মনে হচ্ছে কোন একটা মরা মানুষ আবার জীবিত হয়ে উঠেছে। না জানি সে কতটা পাওয়ারফুল হবে। সামনেই ছিল সেই অদ্ভুত গুহাটি। চেন্নান ও ম্যাঙ্গার সেই গুহাটির ভিতর যাওয়ার জন্য রেডি হচ্ছিল, বাট তখনই তাদের সকলকেই সেই গুহাটির ভিতর নিয়ে যায়। কোনো এক অদ্ভুত শক্তি তাদের সকলকে ভিতরে নিয়ে গেল। তারা সকলেই অবাক, আমরা আবার কোথায় চলে আসলাম, এটা আবার কোন জায়গা? তখন একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়, বলতেছে 6 বছর অতিবাহিত হয়ে গেছে অপেক্ষা করতে করতে, অবশেষে মাত্র 10 জন লোকই আসতে পারলো, তাও আবার অনেক কমজোর। তাদের ভিতরে আমার একজনকেও বিশেষ কোনো লোক মনে হচ্ছে না। তারা যখন সেই লোকটিকে দেখলো, যে লোকটি এই কথাগুলো বলছিল, তখন সকলেই অবাক হয়ে যায়, কেননা তার অদ্ভুত চেহারা, তার অদ্ভুত ডানা সেই এতটাই বড় যে তারা তার সামনে পুরোই পিঁপড়া সমতুল্য। সে যে ভাষায় কথা বলছিল সেই ভাষাটা ছিল 10,000 বছর আগের ভাষা, তাই চেন্নান ব্যতীত সেখানে কারোই সামর্থ্য ছিল না সেই ভাষা বোঝার। তাই চেন্নান তাকে সেই ভাষায় বলতে শুরু করে, আমি জানি না তুমি কি বলতেছো, তুমি যে 6 বছরের কথা বলতেছো, সেই 6 বছর তো চোখের পলকই শেষ হয়ে যায়। আচ্ছা তুমি আমাকে এটা বলো, কার জন্য 6 বছর ধরে অপেক্ষা করতেছো? সামনে যে লোকটি ছিল সেই ছিল এক সময়ের ডেমন গড। সে বলতেছে, আমি এটা কখনো ভাবিনি যে 10,000 বছর আগে যে ভাষাটা ছিল সে ভাষাটা আজকে কোনো মানুষও বলতে পারবে। চেন্নান বলে, আমি যার খোঁজ করতেছিলাম হয়তো আমি তাকে পেয়ে গেছি। তাই তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে এটা বলো 10,000 বছর আগে কি হয়েছিল, যার কারণে সমস্ত ডিমন, সমস্ত গড, এমনকি সমস্ত মানুষও শেষ হয়ে গিয়েছিল? ডিমনদের দেশ, গডদের রাজ্য একসাথেই কেন ধ্বংস হয়ে গেল? তোমার এবং আমার আবার কেন নতুন জন্ম হলো? এই ডিমনিক গডের তো কোনো কিছু মনে নেই, আর মনে করার চেষ্টা করলে তার কন্ট্রোল হারিয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। আর এখানে সেরকমটাই হচ্ছিল, কারণ এই কথাগুলো মনে করিয়ে দেওয়ার কারণে তার কন্ট্রোল হারিয়ে যাচ্ছিল এবং পাগলের মতো চিল্লানো শুরু করে দিল। তার এত সাউন্ড যে আশেপাশে যে লোকগুলো দাঁড়িয়েছিল তারা সকলে অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল। চেন্নান কোন রকম এক ব্যারিয়ারের মাধ্যমে দাঁড়িয়েছিল, বাট সেও বেশিক্ষণ টেকতে পারলো না, সেও অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল। কিছুক্ষণ পর চেন্নান এবং তার সাথীদের হুঁশ ফিরে এলো। চেন্নান উঠে দাঁড়ালো এবং দিবনগড় তাকে দেখে বলতেছে, তুমি কিছুক্ষণ আগে আমাকে যে কথাগুলো বলছিলে, আমার ইয়াদ শক্তি থেকে সেই কথাগুলোকে মুছে ফেলেছি, তো আর কখনোই সেই কথাগুলো বলিও না, কারণ আমার সেই পুরনো কথাগুলো মনে নেই, সেই পুরনো ইতিহাসগুলো মনে নেই, আর মনে করার চেষ্টাও করতে পারতেছি না। চেষ্টা করতে গেলে আমার নিজের উপর থেকে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলি। তোমাদের তো অনেক ভাগ্য ভালো যে তোমাদের কিছুই হয়নি, কেননা আমার যদি কখনো কন্ট্রোল হারিয়ে যায় তাহলে আমার সামনে যেই থাকুক না কেন তার বাঁচা অসম্ভব, চাই সেটা তুমি বা পুরো পৃথিবী। জানি না তোমরা কারা, তোমরা কোথেকে এসেছো, তোমরা কেন এসেছো, তোমরা যখন এখানে এসেই পড়েছো তো তোমাদের এখানে নিয়মগুলো মানতে হবে। আমারও কিছু নিয়ম আছে। এখানে যারা প্রবেশ করবে তাদেরকে একটি এক্সাম দিতে হবে, এক্সামটি পাস করতে পারলে তোমরা এখান থেকে বেঁচে ফিরে যেতে পারবে, আর যদি এক্সামটা ফেল করো তাহলে তোমরা এখানেই মরে যাবে। সকলকে আলাদা আলাদা ইলুশন ওয়ার্ল্ডে পাঠিয়ে দেওয়া হলো। সেখানে তাদের যুদ্ধ করতে হবে নিজেদের দুর্বলতার সাথে। দুর্বলতাকে হারাতে পারলেই তারা এখান থেকে মুক্তি পাবে, তারা এই এক্সামটি পাস করবে। চেন্নানের যে দুর্বলতা ছিল তা হলো ইবেল শক্তি। ইবেল শক্তি তাকে কন্ট্রোল করার চেষ্টা করেছিল। চেন্নান তার মোকাবেলা করার জন্য তার পাওয়ার অ্যাক্টিভ করে, তার কাল্টিভেশন এবং ডিভাইন পাওয়ারের মাধ্যমে ইবেল শক্তির মোকাবেলা করছিল এবং আস্তে আস্তে ইবেল শক্তিকে হারাতে ছিল। এবং একসময় দেখা যায় সমস্ত ইবেল শক্তিকে হারিয়ে সকলের আগে ইলুশন থেকে বের হয়ে আসে। তাকে দেখতে পায় ডিমন গডের হাতের উপর দাঁড়িয়ে আছে, আর এটা দেখার পর বোঝা যায় ডিমন গডটি কতটা বড়, তার সাইজটা কতটা বিশাল। চেন্নান তার দুর্বলতাকে হারানোর জন্য যে টেকনিকটি ব্যবহার করেছিল সেটা হলো তার ফ্যামিলির এক গোপন টেকনিক। ডিমনিক গড বলতেছে, এই ছেলে তোমার টেকনিক তো পুরো অস্থির, কেননা তোমার লেভেল কম হওয়া সত্ত্বেও আমার ইলুশন থেকে তুমি বের হয়ে এসেছো। অতঃপর দেখা যায় ম্যাঙ্গারকে, যে কিনা ইলুশনে আটকা পড়ে আছে। তাকে দেখানো হয় সেই ছোটবেলার কথা, যখন সে নতুন কাল্টিভেশনের পথ বেছে নিয়েছিল এবং এক একাডেমিতে ট্রেনিং নিচ্ছিল। ম্যাঙ্গার জমিনে পড়ে আছে, তার মাস্টার তাকে বলছে, তোমার কি এতটা শক্তি আছে যে এই নদীর গভীরে যে তুমি কাউকে বাঁচিয়ে আনবে?
সেখানে আরো অনেক স্টুডেন্ট ছিল, তারা সকলেই এই দৃশ্য অবলোকন করতেছিল। ম্যাঙ্গার বাঁশের একটি স্টিক নিয়ে বলতেছে এই নদীর ভিতর একজন ডুবে মরে যাচ্ছে, আর সেটা আমি কিভাবে দেখতে পারি। মাস্টারকে হারানোর জন্য সামনে বাড়ছে এবং বলছে যদি তাকে বাঁচাতে নাই পারি তাহলে কাল্টিভেশন করে লাভ কি। মাস্টার তাকে অ্যাটাক করে দূরে সরিয়ে দিল এবং তাকে শিখাচ্ছে যে কিভাবে অ্যাটাক করতে হয়, কিভাবে অ্যাটাকের শক্তি বাড়াতে হয়। সেই ডুবে যাওয়া মানুষটাকে বাঁচানোর জন্য তোমাকে আগে শক্তিশালী হতে হবে, এবং শক্তিশালী হতে হলে তোমার দিলটাকে আগে পরিষ্কার করতে হবে। দিলের ভিতর কোনো কিছু রাখা যাবে না, দিলটাকে পুরো পাথর বানিয়ে রাখতে হবে। না থাকবে কোনো ইমোশন, না থাকবে কোনো কষ্ট, না থাকবে কোনো দুর্বলতা। তখনই তুমি অনেক শক্তিশালী হতে পারবে। কিন্তু তোমার ভিতর তো অনেক ইমোশন পড়ে আছে, আগে তোমাকে ইমোশনটাকে শেষ করতে হবে, তাহলে তুমি তাকে বাঁচাতে পারবে, কোনো একটা ইভিল শক্তির সাথে যুদ্ধ করতে পারবে, তুমি সমস্ত মোকাবেলায় জয় হতে পারবে। বাঁশের স্টিকটি উপরের দিকে উঠিয়ে কিছুটা পাওয়ার অ্যাক্টিভ করতেছে এবং বলতেছে তোমার তলোয়ার কি এতটা পাওয়ার আছে যে তুমি ইভিল শক্তির সাথে ফাইট করবা। ও স্টিকের পাওয়ারের কারণে আশেপাশে অনেক বাঁশ কিছু সেকেন্ডের ভিতরে কেটে দুই টুকরো হয়ে যায়। মাস্টার ওই স্টিকটি ম্যাঙ্গারের সামনে দাঁড়া করে রেখে সেখান থেকে চলে যাচ্ছিল আর বলছিল তোমরা সকলে এখান থেকে যেতে পারো, শুধু ম্যাঙ্গার ব্যতীত, যতক্ষণ পর্যন্ত না সে এই কথাগুলো বুঝতে পারে। ম্যাঙ্গার সেখানেই ছিল প্র্যাকটিস করার জন্য, তাই তার স্টিক নিয়ে মাস্টার স্টিক উপরে হামলা করতেছে এবং বলতেছে আজকে স্টিকটি ভেঙেই ছাড়বো, কিন্তু কোনো রকম ভাঙতে পারতেছে না। প্র্যাকটিস করতে করতে রাত্র হয়ে গেল, তবুও সে চেষ্টা করতেছিল সেটা ভাঙার জন্য। অবশেষে এমন একটা সময় এসে পড়লো যে সে স্টিকটি ভেঙে গেল। আর এটা সম্ভব এই কারণেই হলো যে তার মনের ভিতর তো শুধু একটা কথাই চলছিল আমার স্টিকটি ভাঙতেই হবে, কেন স্টিকটি ভাঙবে না। স্টিকটি ভাঙতে পেরে অনেকটা খুশি হলো, নিজেকে অনেকটা সফল মনে করলো, এবং যখনই তার হাতের দিকে তাকালো তখন সে দেখতে পেল তার হাতে কিছুটা ঠোয়া পড়ে গেছে, তার হাতে কিছুটা দাগ পড়ে গেছে। সারাদিন পরিশ্রম করার কারণে সে কিছুটা দুর্বল হয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনই তার এক সাথী তাকে উঠাচ্ছে এবং বলছে আমাদেরকে সিক্রেট পাভিলিয়ন যেতে হবে, কেননা মাউন্টেন গেটে কিছু ইভিল লোক হামলা করে বসেছে। এই কথাগুলো শুনে ম্যাঙ্গার তার সাথে সিক্রেট পাভিলিয়ন যেতে শুরু করলো। তারপর আমাদের দেখানো হলো সেই ভয়ানক দৃশ্য, মাউন্টেন গেটে দুই ইভিল লোক হামলা করে বসেছে। সেখানে যতগুলো ফিমেল মাস্টার ছিল তাদের সকলকে একটা একটা করে অনেক ভয়ানক ভাবে মারতেছিল। ম্যাঙ্গার যখন সিক্রেট পাভিলিয়ন পৌঁছলো তখন দেখতে পেল ওখানে যে ছোট ছোট মেয়েগুলো ছিল সকলেই ভয়ে কাতর হয়ে আছে, অনেকে তো কান্না করতেছে, কেননা তাদের সামনে তাদের একাডেমি ধ্বংস হওয়া দেখতেছে। এবং তার থেকে বড় কথা হলো তাদের মাস্টারকে মরতে দেখতেছে, তাদের সকল মাস্টারকে এমন ভাবে মারতেছে যা ছিল খুবই ভয়ঙ্কর দৃশ্য। সেখানে যতগুলো ফিমেল মাস্টার ছিল তাদের সকলকে একটা একটা করে মেরে ফেললো, শুধু বাকি ছিল সিনিয়র মাস্টার। সে ইভিল লোকগুলো তার সাথে ফাইট করতেছে এবং বলতেছে তুমি কতক্ষণ টিকতে পারবা, আমাদের সামনে তো হাঁটু গেড়ে বসতেই হবে। হঠাৎ করে মাস্টারের পিছন দিক থেকে এসে পড়লো সেই দ্বিতীয় ইভিল লোকটি। সে এসে এত জোরে একটা অ্যাটাক করলো যে মাস্টার অনেক জোরে জমিনে গিয়ে হিট হলো। সেই ছোট মেয়েগুলো এটা দেখে বলতেছে আমাদের মাস্টার অনেকটা দুর্বল হয়ে গেছে। সেখানে থেকে একটি মেয়ে বলতেছে আমাদের মাস্টারকে তারা মেরে ফেলবে এবং খুব সহজেই আমাদের এই সিক্রেট পাভিলিয়নটাও খুঁজে পাবে এবং আমাদের সকলকেই মেরে ফেলবে। আমরা কেন এখন এখানে আছি, আমরা তো চাইলে আমরা এখান থেকে পালিয়ে যেতে পারি। তখনই সামনে আসে ম্যাঙ্গার। ম্যাঙ্গারকে দেখে একটা মেয়ে বলতেছে তুমি এখন কি করতে চাইতেছো। ম্যাঙ্গার বলতেছে আমাদের একাডেমি ধ্বংস হয়ে যাইতেছে, আমাদের একাডেমির উপর হামলা করতেছে, আমাদের একাডেমির মাস্টারদেরকে মেরে ফেলা হচ্ছে, আর আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো। যদি ফাইট করতে এতটাই ভয় হয় তাহলে কাল্টিভেশন করে লাভ কি, এই একাডেমিতে ভর্তি হয়েছে কেন, শুধু ঘুমাতে আর খাইতে। ম্যাঙ্গার তো কতগুলো বলে সকল মেয়েদেরকে মোটিভেট করতেছিল। ম্যাঙ্গার বলে আমি জানি না তোমরা এখন কি করবে, আমি তো এখন মাঠে যাব ফাইট করার জন্য, কারণ আমার শিক্ষককে বাঁচাতে হবে। সেই সিনিয়র মাস্টার দুর্বল হয়ে নিচে পড়ে আছে। সেই ইভিল লোক দুটি তাকে মারার জন্য তার দিকে আসতেছে এবং বলতেছে আমার জানা ছিল না ডানটা একাডেমি জয় করা এতটাই সহজ হবে। যখনই তারা অ্যাটাক করবে তখন সিনিয়র মাস্টার ভাবতেছে যদি কোনো রকম সুযোগ পাই তাহলে এখান থেকে পালিয়ে যেতে হবে, কারণ তাদের সাথে ফাইট করাটা আমার হবে বোকামি। কোনো রকম অ্যাটাক করা পূর্বেই তাদের উপর অনেকগুলো সেলাস অ্যাটাক এসে পড়ে, আর এই সেলাস অ্যাটাকগুলো করেছিল ম্যাঙ্গার এবং তার সাথীগণ। ম্যাঙ্গার বলতেছে সিনিয়র সিস্টার আমরা এসে পড়েছি, আপনার কোনো চিন্তা করার দরকার নাই। সে ইভিল লোকগুলো বলতেছে আমাদের তো জানাই ছিল না এখানে বাচ্চাগুলোর ভিতরে অনেক হিম্মত আছে যে তারা তার মাস্টারকে বাঁচানোর জন্য এখানে এসে পড়বে। সিনিয়র মাস্টার কোনো রকম সুযোগ পেয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখার পর তো ম্যাঙ্গারও তার সাথীগণ পুরো হাক্কা পাক্কা হয়ে তার দিকে তাকিয়ে থাকে, এটা কি হচ্ছে। এক ইভিল লোক বলতেছে তোমরা এখানে যাকে বাঁচানোর জন্য এসেছো সে তোমাদেরকে ফেলে এখান থেকে চলে গেছে। ডানটা একাডেমির লোক এরকমই হয়, কেননা তাদের ভিতর ইমোশন জিনিস বলতে কোনো কিছুই নেই। ম্যাঙ্গারের সাথীগণ ফাইট করার জন্য সামনে বাড়ছিল, কিন্তু সামনে তো ছিল ইভিল কাল্টিভেটর, তাদের তো ছিল অনেক শক্তি, তাদের সাথে কিভাবে পারবে। তাই তো ছোটখাটো অ্যাটাকের কারণে আহত হয়ে যায়, অনেকটা দুর্বল হয়ে যায়। ম্যাঙ্গারের মুখ থেকে রক্ত পড়তেছে। সেই বড় হামারওয়ালা ইভিল কাল্টিভেটর একটি মেয়ের কাছে যায় তাকে মারার
মারার জন্য এবং হামার দিয়ে এত জোরে অ্যাটাক করে যে মেয়েটি সেখানে মারা যায়। ম্যাঙ্গার তো শুধু এই ঘটনাগুলো দেখতেছে, কিছুই করার ছিল না, কি বা করবে। সে তো নিজেই দুর্বল হয়ে মাটিতে পড়ে আছে, শুধু একটা কথাই বলতে আছে, আমার মাস্টার সাহায্য আনার জন্য গিয়েছে, অবশ্যই সে ফিরে আসবে। এক ইভিল কাল্টিভেটর বলতেছে, তোমাদের মাস্টারই তো তোমাদেরকে শিখায় যে দিলের ভিতর কোনো ইমোশন যেন না থাকে, তো তার দিলের ভিতর তোমাদের জন্য কিভাবে ইমোশন থাকবে, তোমাদেরকে কেন বাঁচাতে আসবে, নিজের জীবন রিস্কে ফেলে। তোমাদের তো এটা জানার কথা, কেননা তোমরা তো ডান্টাই একাডেমির স্টুডেন্ট, এখানে তো ইমোশনাল হওয়া নিষেধ। এই ছোট বিষয়টা কি তুমি এখনো বুঝতে পারোনি? এটা বলে ম্যাঙ্গারকে পয়েন্ট করে একটি তলোয়ার মেলা মারলো তাকে মারার জন্য। ম্যাঙ্গার তো পুরো নিরুপায় হয়ে সেখানে বসেছিল, মনে হচ্ছিল সে এখানেই শেষ হয়ে যাবে। যখনই তলোয়ারটি প্রায় ম্যাঙ্গারের কাছে এসে পড়লো, তখনই এসে পড়লো সিনিয়র মাস্টার, এসে ম্যাঙ্গারকে বাঁচিয়ে নিল। ম্যাঙ্গারকে সুস্থ দেখে সে অনেকটা খুশি। সে ইভিল লোকদের সাথে ফাইট করতেছিল এবং বলতেছিল, ম্যাঙ্গার তোমার সাথীদের নিয়ে এখান থেকে চলে যাও। তখন এক ইভিল লোক সামনে এসে বলতেছে, তুমি কেমন মাস্টার, তোমার নিজের কথাবার্তা তুমি নিজেই অটল থাকতে পারো না, ওদেরকে শিখাও ইমোশন না রাখার জন্য, কিন্তু তোমার ভিতরে তো অনেক ইমোশনে ভরা। কিছু মহিলা আবর্জনাকে বাঁচানোর জন্য নিজের জীবনটাকে রিস্কের ভিতরে ফেলেছো। সিনিয়র মাস্টার অনেক শক্তি লাগিয়ে অ্যাটাক করছিল, কিন্তু কোনো কাজই আসতেছে না, কারণ তারা সকল অ্যাটাকে ডস করে ফেলছে। সিনিয়র মাস্টার বলতেছে, আমি মারা গেলেও কোনো সমস্যা নেই, কারণ আমি এমন একজন লোককে পেয়েছি যে কিনা আমার পথটিকে এগিয়ে নিয়ে যাবে। সিনিয়র মাস্টার অ্যাটাক করার সময় এক ইভিল লোক তার হাত ধরে ফেলে এবং দ্বিতীয় ইভিল লোকটি এই সুযোগে একটি তলোয়ার তার সিনার ভিতর ঢুকিয়ে দেয়, যে কারণে সিনিয়র মাস্টারের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়, পুরো মরার উপক্রম। ম্যাঙ্গার তাড়াতাড়ি তার নিকটে যায়, সে কান্না করতেছে এবং বলতেছে, মাস্টার আপনি কেন আবার ফিরে এসেছেন, আপনি তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কারো জন্য কোনো ফিলিংস যেন না থাকে, কোনো ইমোশন যেন না থাকে। মাস্টার বলে, তোমরা যদি নিজেদের জীবনে রিস্কে ফেলে আমাকে বাঁচানোর জন্য আসতে পারো, আমি কেন পারবো না? ম্যাঙ্গার একটা কথা ভালো করে শুনে রাখো, আমি এতদিন অনেক ভুলের ভিতর ছিলাম। আসলে মানুষের ইমোশনই অনেক কিছু, মানুষের ইমোশনই মানুষকে অনেক শক্তিশালী বানায়। এটা বলে মাস্টার সেখানে মারা যায়। এটা দেখি ম্যাঙ্গার তো পুরো কান্নায় ভেঙে পড়ে। সেই ইবেল লোকগুলো ম্যাঙ্গারকে মারার জন্য সামনে বাড়ছিল, তখনই তাদের উপর একটি স্ল্যাশ অ্যাটাক এসে পড়ে। স্ল্যাশ অ্যাটাকটা এতটাই শক্তিশালী ছিল যে তাদেরকে এক স্ল্যাশে মেরে ফেলে। আসলে এই অ্যাটাকটি করেছিল ডান্টা একাডেমির প্রধান মাস্টার। তারপর দেখা যায় ডান্টা একাডেমির প্লেস রুমে ম্যাঙ্গার অনেক কান্না করতেছে, পাশে দেখা যায় আরেকটি মেয়ে। এটা দেখে বোঝা যায় যে এখানে তারা দুজন মেয়ে বেঁচে গেছে, বাকি মেয়েগুলো সকলে মারা গেছে। সেই মেয়েটির নাম হলো ওয়াংলেং। প্রধান মাস্টার বলতেছে, ওয়াংলেং তুমি অনেক ভালো কাজ করেছো, তুমি একদম ঠিক কাজ করেছো, সেখান থেকে পালিয়ে এসে তাই তোমার উপর অনেক খুশি হয়ে তোমাকে একাডেমির একজন খাস স্টুডেন্ট বানিয়ে দিলাম এবং তোমাকে আমি ট্রেনিং দেব। এই কথাগুলো শুনে ওয়াংলেং অনেকটা খুশি হয়ে প্রধান মাস্টারকে রেসপেক্ট করে সেখান থেকে চলে যায়। ম্যাঙ্গার তো অনেক কান্না করতেছে, তার চোখ থেকে টপ টপে পানি পড়তেছে। সে প্রধান মাস্টার বলতেছে, শোনো ম্যাঙ্গার, তুমি চাইলে তুমি সেখান থেকে পালিয়ে আসতে পারতা। যখন তোমাকে ওয়াংলেং বলেছিল যে সেখান থেকে পালিয়ে আসতে, তুমি কেন সেখান থেকে পালিয়ে আসনি? তোমার কিছু কথা বলার কারণে সকল মেয়েরাই মোটিভেট হয়ে সেখানে গেছিল ফাইট করার জন্য, তোমার কারণে তারা সকলে মারা গেছে। তোমার ভিতর তো হাজারো ইমোশনে ভরে আছে, যেটা আমাদের একাডেমিতে নিষেধ। আচ্ছা তুমি আমাকে এটা বলো, ওয়াংলিং কি তোমার শত্রু নাকি? ম্যাঙ্গার বলে, না ওয়াংলিং আমার কোনো রকম শত্রু না, আমার শত্রু তো আমি নিজেই, কারণ আমার নিজের উপরে অনেক রাগ হচ্ছে। আমি একটা পাওয়ারলেস, আমার সামনেই তাদেরকে মারতেছে, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। প্রধান মাস্টার বলতেছে, দেখো ম্যাঙ্গার, তোমাদের সেই সিনিয়র মাস্টার এবং তোমাদের সকলকে বাঁচানো সম্ভব হতো যদি তোমরা সেই সিক্রেট পাবিলিয়নে বসে থাকতে, কোনো রকম কারবার না করতে। এবার আমার একটা প্রশ্নের উত্তর দাও, এবার যেহেতু ভুল হয়ে গেছে, তো সামনের দিকে যদি এরকম অবস্থানে আবার পড়ো তাহলে তুমি কি করবে? ম্যাঙ্গার বলে, এরকম অবস্থানে যদি আবারও পড়ি তাহলে এবার যেটা করছি সেটাই করব, কেননা হয়তো আমি দুর্বল, তবে আমাকে মারার জন্য যে সময়টা নেবে তার ভিতর হয়তো আপনাদের সাহায্যটা এসে যাবে, হয়তো আমি মরে যাব, তবে সেখানে লোকগুলো তো বেঁচে যাবে। মাস্টার বলছে, তুমি আমাদেরকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইসও দিতে পারবা। এটা শুনে আমি অনেকটা খুশি হইলাম, তাই তোমাকে ওই একাডেমির খাস স্টুডেন্ট বানিয়ে দিলাম এবং তোমাকে আমি ট্রেনিং দিব। তবে তোমাকে আমি একটি জরুরি কথা বলতেছি, আজ থেকে 10 বছর পরে তোমাদের ভিতরে একটি এক্সাম হবে, সেই এক্সামে যে পাশ করবে সে হবে এই একাডেমির ভবিষ্যৎ লিডার। হ্যাঁ, আরেকটি কথা মনে রেখো, ডান্টা একাডেমির অ্যানসেস্টারগণ 10,000 বছর আগে চ্যান ফ্যামিলির এক ডিমনকে সিল করে রেখেছিল। সেই ডিমন অনেক পাওয়ারফুল, এমনকি দুনিয়া ধ্বংস করার অধিকার রাখে। আসলে এইসব ইলুশন সেই ডিমনটি তাকে দেখাচ্ছিল। এটা যখন ডিমন কোড দেখলো তখন সে অবাক হয়ে যায় এবং বলে সে তো অন্য কারো ইলুশনে ফেসে আছে, এবং চেন্নানকে সে ইলুশনের ভিতর পাঠিয়ে দেয়। চেন্নান তো সেই দুনিয়ায় পৌঁছে গেল, তবে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখতেছে কিন্তু কিছুই করতে পারতেছে না। চেন্নান বলে, আমি এটা কখনো ভাবতে পারিনি ম্যাঙ্গার ইলুশনটা যে কতটা ভয়ঙ্কর হবে, তার এক্সামটা যে কতটা কঠিন হবে। সেই ডিমন বলতেছে তো আগের মতোই আছে, কোনো পরিবর্তন
ইলুশন হয় নাই, কোনো শক্তি নেই। যদি শক্তিশালী হতো তাহলে আমার এই ইলুশনে কখনো ফাঁসতো না। এটা বলে সে ম্যাঙ্গারকে জাগিয়ে দেয়। ম্যাঙ্গার যখন দেখলো তার সামনে সেই ডিমনটি দাঁড়িয়ে আছে এবং আশেপাশে অনেক লাশ পড়ে আছে, তখন সে বুঝলো আসলে সে এতক্ষণ সেই ডিমনের ইলুশনের ভিতর ছিল। তখন সেই ডিমন বলতেছে, তোমাকে কি তোমার মাস্টার বলে নাই যতক্ষণ পর্যন্ত তোমার ভিতর কোনো ইমোশন থাকবে না ততক্ষণ পর্যন্ত আমি বন্দি থাকবো, যখন তোমার ভিতর কোনো ইমোশন এসে যাবে তখন আর আমি বন্দি থাকবো না, তখন আমি মুক্ত হয়ে যাব। আমাকে মুক্ত করার পিছনে তোমারই সব থেকে বড় হাত, কেননা তোমার এই ইমোশনই আমাকে আস্তে আস্তে মুক্ত করে দিচ্ছে, এখানে সিলগুলোকে আস্তে আস্তে কমজোর করে দিচ্ছে এবং খুব শীঘ্রই আমি এখান থেকে মুক্ত হয়ে যাব। এটা বলে ম্যাঙ্গারের মাস্টারকে সামনে আনা হলো এবং বলল, তোমাকে বলা হয়েছিল যে তোমার দিলটাকে যেন পাথর বানিয়ে রাখা হয়, তোমার দিলের ভিতরে যেন কোনো ইমোশন না থাকে, কিন্তু তুমি এটা মানো নাই, তাই তোমাকে শিক্ষা দেওয়ার জন্য তোমার মাস্টারকে বাঁচিয়ে রেখেছি এবং তোমার সামনে এখন তাকে মেরে ফেলবো। এটা বলে তার সামনেই তাকে মেরে ফেলে তার রক্ত ম্যাঙ্গারের চেহারা গিয়ে পড়ে, অর্থাৎ তার জন্য এই সকল কিছু হয়েছে, তার জন্য এই সকল লোক মারা গেছে, তার জন্য তার দুজন মাস্টার মারা গেছে। ম্যাঙ্গার তো তার সামনে তার দোনো মাস্টারকে মরতে দেখে পুরোই ভেঙে পড়ে। সেই ডিমন বলে, আমি তো তোমাকে অনেক আগেই বলেছিলাম তুমি কখনো পারবে না তোমার ইমোশনকে আটকিয়ে রাখতে, তুমি তো একদিন বলেছিলে তোমার দিলটাকে পাথর বানাবে এবং তুমি অনেক আগে চলে যাবে, তোমার অনেক লেভেল আপ হবে, তুমি অনেক বড় শক্তিশালী হবে। কিন্তু দেখো সেটা শুধু স্বপ্নই ছিল, বাস্তবে তুমি কিছুই না, বাস্তবে তুমি একটা পাওয়ারলেস। তোমার এই ইমোশনের কারণে আজকে আমি বেঁচে গেলাম, আমি আজকে মুক্ত হয়ে গেলাম, তবে এখনো একটা সুযোগ আছে, তুমি নিজেকে এখনো বাঁচাতে পারো। তারপর আমাদেরকে দেখানো হয় ম্যাঙ্গারের স্পুয়াল ওয়ার্ল্ড, যেখানে তার ইভিল ক্যারেক্টার বলতেছে, দেখো ম্যাঙ্গার, সে যদি একবার জেগে যায়, ডিমনটি যদি একবার মুক্ত হয়ে যায় তাহলে পুরো পৃথিবী ধ্বংস করে দেবে, তাই তুমিই পারো তাকে ঠেকাতে। তোমার সমস্ত ইমোশনগুলোকে শেষ করে ফেলতে হবে এবং তোমাকে অ্যাক্টিভ করতে হবে সেই পুরোনো পাওয়ার যেখানে ছিলে তুমি এক রুটলেস ক্যারেক্টার। ম্যাঙ্গার বলছে, হ্যাঁ তুমি ঠিক বলছো। এটা বলে সেই পুরোনো পাওয়ারগুলো অ্যাক্টিভ করছিল, অথবা সেই ডিমনের সাথে ফাইট করার জন্য দাঁড়িয়ে যায় এক খতরনাক স্টাইলে। সেই ডিমন বলতেছে, একবার যে এই দুনিয়ার মায়া পড়ে সে কখনো আর ফিরে আসতে পারে না, আমিও দেখতে চাই যে তুমি কি করতে পারো। এটা বলে তার ডিমনিক পাওয়ার অ্যাক্টিভ করে তার সাথীদেরকে জাগিয়ে দেয় যারা এখানে মরে পড়েছিল। সেই ডিমন ভাবছিল হয়তো তার সাথীদেরকে দেখে আর তলোয়ার চালাবে না, তাই তার সাথীদেরকে কন্ট্রোল করে তার মোকাবেলা করার জন্য পাঠিয়ে দিল। কিন্তু এবার ম্যাঙ্গার তো পুরো পাথর দিল হয়ে গেছে। সে বলতেছে, আমি প্রথমবার যে ভুলটা করেছিলাম সেটা আর করব না। তাই তো যে সাথীরা তার উপর হামলা করার জন্য গিয়েছিল তাদের সকলকে মেরে সামনের দিকে এগোচ্ছিল। সামনে দাঁড়িয়েছিল চেনান ও চেনজি। আর হ্যাঁ, তোমাদেরকে একটি কথা বলে রাখি, এটা কিন্তু ইলুজনের ভিতর ছিল, বাস্তব কিন্তু না। সে ইলুজন চেন্নানকে এক এটাকেই মেরে ফেলে। চেনজি পাশে বসে কান্না করতেছে ব্রাদার ব্রাদার করে। এটা দেখার পরও ম্যাঙ্গারে কোনো মায়া দেওয়া কিছুই হচ্ছে না, সে তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে চেনজিকে মারার জন্য। এটা যখন বাস্তব চেন্নান দেখলো তখন সে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু ডিমন গড বলতেছে, তুমি অন্যের ইলুজনের ভিতর তুমি কিছু করতে পারবে না। তাই চেন্নান তো শুধু দেখতেছিল, তার কিছুই করার ছিল না। ম্যাঙ্গার তো খুবই রুটলেস হয়ে চেনজিকেও মেরে ফেলে। সে ডিমনকে একটা হাসতেছে এবং বলতেছে, একবার যারা দুনিয়ার মায়া পড়েছে তারা কখনো ফিরে আসতে পারে না, আজকে আমি তোমাকে দেখাবো দুনিয়ার মায়া কি। এটা বলে সে কিছু অদ্ভুত পাওয়ার অ্যাক্টিভ করে, যার কারণে ম্যাঙ্গার লাভ ক্যারেক্টারে এসে পড়ে এবং সে ভালোবাসার প্রতি পুরো মাতাল হয়ে যায়, এমনকি বাস্তব চ্যানেলের দিকে বাড়ছে তার সাথে মিলন করার জন্য। তো বন্ধুরা, তোমরা যদি এরপর এপিসোডটি দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখো এবং সুন্দর করে একটি কমেন্ট করে যাও তোমার কাছে এই এপিসোডে কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে।